আগের দিন আমরা প্রমাণটা দেখিয়েছিলাম যে যখন আমাদের একটা গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্পেয়ার থাকবে, একটা এরকম কন্ডাক্টিং স্পেয়ার থাকবে যেটা কি না গ্রাউন্ড করা থাকবে, গ্রাউন্ড করা থাকা মানে স্পিয়ারের গায়ে পোটেনশিয়ালটা জিরো, আর স্ফিয়ারটার ধরো সেন্টারটা হচ্ছে ও, আর এইখানটায় আমার সামওয়্যার অ্যাট ডিস্টেন্স এ আমার একটা প্লাস কিউ চার্জ রয়েছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। একজন জয়েন হতে পারছে না মনে হয়, এক দেখুন সেকেন্ড, তো। দেখছি দেখছি। আসছে না তো, আরেকবার এডিট ট্রাই করতে পারো আরেকবার। দাঁড়াও দিচ্ছি, মেসেজ করি। এখানে তো আসছে না তো। হ্যাঁ এসেছে। হুম, আচ্ছা তাহলে আমরা এটা আগের দিন দেখলাম যে একটা গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্ফিয়ার আছে, তার সামনে যদি একটা চার্জ আমরা রাখি, চার্জটা হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ। প্লাস কিউ চার্জটা আমার সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে। প্লাস কিউ চার্জটা আমার সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে। তাহলে আমার কি হবে, এই যে গ্রাউন্ডেড স্ফিয়ার যেটা রয়েছে এটার গায়ে আমার নেগেটিভ চার্জ তৈরি হবে। এবার নেগেটিভ চার্জটা তো সম্পূর্ণ স্ফিয়ারের গা জুড়ে হবে, কিন্তু আমরা সেটাকে ইকুইভ্যালেন্ট কি নিতে পারবো, আমরা ইকুইভ্যালেন্ট ধরতে পারবো যে স্ফিয়ারের এখানটায় একটা কিউ মাইনাস কিউ এ বাই ডি, মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ, মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ আমার স্ফিয়ারের ভেতরে রয়েছে। কোথায়? একটা সেন্টার থেকে, সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি দূরত্বে, সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি দূরত্বে। ঠিক আছে, তো এটা আমরা আগের দিন দেখেছিলাম। এই প্রমাণটা যখনই তোমার এরকম একটা গ্রাউন্ডেড স্ফিয়ার থাকবে, যদি বড় প্রশ্ন থাকে, যদি দেখো 6 নম্বরের বেশি আছে, তাহলে কিন্তু তাহলে কিন্তু এই যে সামনের যে প্রমাণটা ফার্স্ট দিন যে প্রমাণটা করালাম, যে আমরা এই স্ফিয়ারের গায়েতে যত আমার চার্জ ইনডিউসড হবে সেই চার্জটাকে আমরা একটা নেগেটিভ চার্জ এ স্কোয়ার বাই ডি দূরত্বে, এ স্কোয়ার বাই ডি দূরত্বে মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে সেইটা দিয়ে রিপ্লেস করতে পারবো, যেটা হচ্ছে আমার ইমেজ চার্জ। এই প্রমাণটা কিন্তু করে দেখাতে হবে, ঠিক আছে তো? তো এটা খেয়াল রাখবে, এই পার্টটা কিন্তু আসে, কারণ এরপর যাই আছে সকলেই প্রায় এই জিনিসটারই ভ্যারিয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে এইটা আগের দিন আমরা দেখেছিলাম। এবার আমরা এর আর আগের দিন আমরা এটা প্রমাণটা করেছিলাম। এবার আমরা দেখব যে সামওয়্যার অ্যাট পয়েন্ট পি, এবার আমরা দেখব সামওয়্যার অ্যাট পয়েন্ট পি, ধরো এখানে একটা পয়েন্ট পি আছে, এখানে সামওয়্যার একটা পয়েন্ট পি রয়েছে। এই পয়েন্ট পিটা আমার প্লাস কিউ চার্জ থেকে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা আমরা আপাতত এই পয়েন্ট পিটা যেটা আছে সেটা আমার সেন্টার থেকে, পয়েন্ট পি চার্জ যেটা আছে সেটা আমার সেন্টার থেকে, আচ্ছা এটা সাইডে করতে হবে, সেন্টার থেকে আমার আর ডিস্টেন্স দূরত্বে রয়েছে, আর থিটা অ্যাঙ্গেলে রয়েছে। ঠিক আছে তো, পয়েন্ট পি চার্জটা। এবার এইটা রেসপেক্টে আমরা বাকিগুলো সবগুলোকে বার করব। এই যে আমার এখানটায় যে চার্জটা রয়েছে যেটা হচ্ছে মাইনাস কিউ এ বাই ডি, এই পয়েন্টে যে চার্জটা রয়েছে, এই চার্জটা থেকে আমার পি পয়েন্টের দূরত্বটাও আমাকে বার করতে হবে। এই পয়েন্ট থেকেও আমাকে পি পয়েন্টের দূরত্বটা বার করতে হবে। আর কি করতে হবে আমাকে, এই পি থেকে এই এর দূরত্বটাও আমার লাগবে কার রেসপেক্টে, এই সেন্টারের যে আর টা রয়েছে, পিটা আমার সেন্টার থেকে যে দূরত্বটা রয়েছে আর আর থিটা রেসপেক্টে আমাকে এই সব ডেটাগুলোকে নির্ণয় করতে হবে। তাছাড়া আমি কি করব, আমি এই পয়েন্টটাকেও আমি ধরে রাখবো,
এই এ পয়েন্ট থেকে যেখানটায় টাচ করছে মানে এই পয়েন্টটা, এই দূরত্বটাকেও আমাকে বার করতে হবে। এইটাকে আমি এল হিসাবে রিপ্রেজেন্ট করবো, এল দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? তো তো পি পয়েন্টে আমার সবার আগে আমাকে বার করব যে পি পয়েন্টে আমার কত পোটেনশিয়াল হচ্ছে। পি পয়েন্টে আমার কত পোটেনশিয়াল হচ্ছে দুটো চার্জের জন্য, একটা হচ্ছে আমার প্লাস কিউ চার্জ রয়েছে আর একটা হচ্ছে আমার মাইনাস কিউ এ বাই ডি চার্জ রয়েছে। এই দুটো চার্জের জন্য পি পয়েন্টে আমার পোটেনশিয়াল কত হচ্ছে সেটা বার করব, ফিল্ড কত হচ্ছে সেটা বার করব, আর তারপর এই কত পরিমাণ চার্জ ইনডিউস হচ্ছে, ঠিক যেমন আগের কেসটায় বার করেছিলাম সেই একই জিনিস আমরা বার করতে থাকবো। তো ফার্স্টে বার করব পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। potential and field, electric field at point P due to the actual charge কোনটা প্লাস কিউটা and the induced charge। এই ইনডিউস চার্জটাকেই আমরা মাইনাস কিউ এ বাই ডি হিসাবে ধরছি। কিভাবে বার করবো চলো আমরা সিম্পল, যেহেতু আমরা ধরে নিয়েছি যে মাইনাস কিউ এ বাই ডি যেটা ইনডিউস চার্জ সেটা আমার কোথায় রয়েছে, সেটা আমার কোথায় রয়েছে, এই দূরত্বটাতে রয়েছে, যেটা হচ্ছে এ স্কোয়ার বাই ডি, যেটাকে আমরা এ স্কোয়ার বাই ডি আছে একটা সুবিধার জন্য আমরা করব কি, আমরা এ স্কোয়ার বাই ডি এটাকে আমরা ডি প্রাইম হিসাবে চিহ্নিত করব। আর একই রকম ভাবে এই যে মাইনাস কিউ এ বাই ডি যেটা আছে, এই মাইনাস কিউ এ বাই ডি যে চার্জটা রয়েছে এটাকে আমরা কিউ প্রাইম দিয়ে চিহ্নিত করব, তাহলে আমাদের একটুখানি ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এটাকে আমরা কিউ প্রাইম দিয়ে চিহ্নিত করব। তাহলে চলো, বুঝতে আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না এই জায়গাটা। ঠিক আছে, তাহলে চলো এই জায়গাটা তাহলে সবার আগে আমার পোটেনশিয়াল কত হবে, পোটেনশিয়াল এট পয়েন্ট পি সেটা হচ্ছে আমাদের বাই ফর্মুলা, পয়েন্ট চার্জের ফর্মুলা 1/4πε0। তার সাথে এবার আমাকে কি হবে, কিউ বাই এপি প্লাস কিউ প্রাইম বাই ফর্মুলাটা কি আছে বিপি, কিউ কিউ বাই এপি, কারণ এইখানে আমার প্লাস কিউ চার্জ আছে, কিউ বাই এপি, আর কিউ প্রাইম, এটাকে কিউ প্রাইম ধরা হয়েছে, কিউ প্রাইম বাই, আচ্ছা এই পয়েন্টটাকে আমি বলে দিই, এই পয়েন্টটাকে আমরা বি ধরি, এই পয়েন্টটাকে আমরা বি ধরেছিলাম আগের দিন, তো এটাকে আমরা বি ধরে নিচ্ছি, যেখানে ইমেজ চার্জটা রয়েছে মাইনাস কিউ চার্জটা, তাহলে এটা হয়ে গেল আমার বিপি। ঠিক আছে, তাহলে চলো এবার বিপি কত এপি কত, বিপি আর এপি কত এটা আগের দিন বার করেছিলাম। এপি ইকুয়ালস টু, তোমরা যদি দেখো এপির ফর্মুলাটা আমার এই জিনিসটা আসছে কিনা বলো, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 আর ডি কস থিটা, এটা আমরা আগের দিন করেছিলাম। অ্যান্ড বিপিটা কত আছে দেখো, বিপি ইকুয়ালস টু রুট ওভার, শুধু ডি প্রাইম হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর ডি প্রাইম ক্রস থিটা। এটা আমরা আগের দিনও দেখেছিলাম যে আমার এপি আর বিপি এই দুটো ভ্যালু দিচ্ছে। ব্যাস, এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি আর কিউ প্রাইমের ভ্যালুটাও বসিয়ে দেবো, এখানটায়। এক কাজ করব, কিউ প্রাইম আর ডি প্রাইম দুজনের ভ্যালুটাই বসিয়ে দেবো, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 1/4πε0। আচ্ছা সবার আগে নর্মালটা লিখি, কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস মাইনাস 2 আর ডি কস থিটা, 2 আর ডি কস থিটা, তারপর কি আছে প্লাস কিউ প্রাইম বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর ডি প্রাইম কস থিটা। লিখলাম তো, এবার করব কি, কিউ প্রাইম আর ডি প্রাইমের মান আমি বসিয়ে দিই, চলো 1/4πε0 কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 আর ডি কস থিটা প্লাস কিউ প্রাইমের জায়গায় আমার বসবে মাইনাস কিউ এ বাই ডি বাই
রুট ওভার, এবার ডি স্কোয়ারের ডি প্রাইম স্কোয়ারের জায়গায় আমার এখানটায় কি বসবে, প্লাস এ টু দি পাওয়ার 4/d স্কোয়ার, এ টু মাইনাস 2r a to the a square by d cos theta। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা ক্যালকুলেট করি কি বেরোবে দেখো। আচ্ছা কিউটাকে বাইরে নিয়ে আসি, চল কিউটা বাইরে নিয়ে আসলাম, 1 বাই সামনের টার্মটা যেমন আছে তেমনই রাখলাম, রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2r d cos theta, সামনে এক মাইনাসটা নিয়ে আসলাম, কিউটা কমন নিয়ে নিয়েছি, ডিটাকে এক কাজ করে নিচে নামিয়ে দাও, এই যে এই ডিটাকে নিচে নামিয়ে দাও, রুট ওভারের ভেতরে নিয়ে যাও, তাহলে কি হবে দেখো, তাহলে ওপরে শুধু এ পড়ে থাকছে, ডিটাকে তুমি যদি রুট ওভারের নিচে নিয়ে আসো তাহলে ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করে দেখো নিচে আমার অনেক জায়গায় ডি স্কোয়ার কেটে যাবে, যেমন একটা আর স্কোয়ারের সাথে ডি স্কোয়ার চলে আসবে, প্লাস এ টু দি পাওয়ার 4 থাকবে, নিচে ডি স্কোয়ার ওপরে ডি স্কোয়ার কেটে যাবে, মাইনাস 2r a d cos theta, এই জিনিসটা এসে দাঁড়াবে। ঠিক আছে, তো তো এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, সরি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, জাস্ট এইভাবেই এইটা লিখেই ছেড়ে দিতে পারো। আর ফিল্ড কি করে বার করবো, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, আচ্ছা যেহেতু এটা স্ফিয়ার, স্যার 2r a স্কয়ার d cos থিটা হবে না? হ্যাঁ হ্যাঁ এ স্কোয়ার হবে, সরি এ স্কোয়ার হবে, এ স্কোয়ার ডি কস থিটা। আচ্ছা, অ্যাজ দ্য conductor is a sphere, the electric field is spherically symmetric। ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক, মানে শুধু আর এর ফাংশন হবে, দ্যাট ইজ E equals to ER, function of R only। স্ফেরিক্যালি সিমেট্রিক হওয়ার মানে কি, থিটা ফাই কারোর উপর নির্ভর করবে না, শুধু আর এর উপর নির্ভর করবে, তাহলে আমাকে শুধু ইআরটা বার করতে হবে। ইআরটা কি, ডেল ফাই ডেল আর, ইআর ইকুয়ালস টু ডেল ফাই ডেল আর, যেটা হচ্ছে আমার রেডিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। এটা আমাকে ব্যাস এবার কি করব, যে ফাই এর ভ্যালুটা ছিল সেটাকে আমি ফাইটাকে আর দিয়ে ডেরিভেটিভ করো, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0। আচ্ছা এবার এইখানটায় দেখো এই টার্মটা ডেরিভেটিভ হলে নিচে 3/2 চলে আসবে। আচ্ছা আর দিয়ে যেহেতু ডেরিভেটিভ হচ্ছে তাহলে একটা এখানটায় আর স্কোয়ার আছে, একটা মাইনাস হাফ আসবে, আর এখানে আর স্কোয়ারের জন্য 2r হয়ে যাবে, আর এখানে মাইনাস 2d cos থিটা হবে। তাহলে আমার এইটা কি হচ্ছে দেখে নাও, নিচের টার্মটা যেটা আছে সেটা আমার হচ্ছে, আচ্ছা এটা তো থাকছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2r d cos থিটা হোল টু দি পাওয়ার 3/2, একটা মাইনাস হাফ নামবে, তার সাথে আমার 2r মাইনাস 2d cos থিটা নামবে। এইটা হলো ফার্স্ট টার্মটা। সেকেন্ড টার্মটা কি হবে, সেকেন্ড টার্মটা সামনে মাইনাস নিয়ে নিচ্ছি, বাই নিচের টার্মটা যা শুধু 3/2 হয়ে যাবে, নিচের যে টার্মটা ছিল এই নিচের টার্মটা এই উপরে দেখো এই টার্মটাই থাকবে, শুধু একটা 3/2 হয়ে যাবে। তাহলে কি ছিল নিচের টার্মটা দেখো, আর স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2r a স্কোয়ার d cos থিটা হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। আর এখানটা একই রকম ভাবে মাইনাস হাফ একটা নামবে, আর কি এখানে আর আছে তাহলে একটা 2r d স্কোয়ার নামবে, আর মাইনাস 2d a স্কোয়ার cos থিটা বা a স্কোয়ার d cos থিটা। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার সেকেন্ড টার্মটা, ব্যাস এটাই আসছে সব। যদি এই মাইনাস হাফ মাইনাস গুলোকে যদি কমন নাও, এ হবে একটা, হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ হবে, এ হবে একটা হ্যাঁ, হবে। এ কোথায় বলো তো, কোথায় মিস করলাম দাঁড়াও দেখি। ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা এ থাকবে, এই ওপরে এ ছিল, বাইরে একটা এ থাকবে।
বাইরে একটা এ থাকবে, সবার সাথে গুণ হবে। তাহলে এটাকে যদি তোমরা সব এবার মাইনাস গুলোকে নিয়ে নাও, তাহলে ফাইনাল ফর্মটা এরকম আসবে, কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো, আর হাফ গুলোকে আর ওপরে টু এর সাথে কেটে দাও, তাহলে আর ডি কস থিটা, আর মাইনাস ডি কস থিটা বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু আর ডি কস থিটা টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস, আচ্ছা এটা আগে রাখলাম, একটা ডি কমন নিলাম, তাহলে আর ডি মাইনাস এ স্কোয়ার কস থিটা বাই নিচে যে টার্মটা ছিল সেটা, দ্যাট ইজ আর স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আর এ স্কোয়ার ডি কস থিটা হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। জায়গা হচ্ছিল না তাই নিচে লিখলাম, বুঝতে অসুবিধা, আচ্ছা দাঁড়াও একটু মুছে ছোট করে লিখি। আর স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আর এ স্কোয়ার ডি কস থিটা হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? স্যার মাইনাস প্লাসটা ঠিক আছে কিনা একটু দেখেন তো। এখানটায় ধরো সামনে একটা মাইনাস ছিল, এখান থেকে একটা মাইনাস আর এখান থেকে একটা মাইনাস নিয়ে কমন নিয়ে নিলাম, তাই মাইনাস, আচ্ছা সামনে মাইনাস ছিল, আচ্ছা এইটা প্লাস হবে নাকি, দাঁড়াও সামনে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, হ্যাঁ ঠিকই তো আছে, এই মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস হাফের মাইনাসটা কমন নিয়ে নিলাম, সামনে এটা প্লাস হয়ে গেল, আর এই টুটা এখান থেকে কাটলাম, আর মাইনাস আর টুটা কেটে দিলে আর মাইনাস ডি কস থিটা, নিচের টার্মটা যেমন আছে তেমন, ওপরের টার্মটা থেকেও আমি টুটা বাদ দিয়ে দিলাম, তাহলে একটা ডিও ইয়ে নিয়ে এসেছি, তাই আর ডি মাইনাস এ স্কোয়ার কস থিটা, ঠিকই তো আছে, এটাই তো হবে, এই টার্মটাই তো হচ্ছে, কোথাও কি ভুল করছি? না না স্যার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম। তাহলে এইটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, জাস্ট পাতি ক্যালকুলেশন করে দেখাতে হবে। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাকে ইনডিউস চার্জ ডেনসিটি অন দ্য স্ফেরিক্যাল কন্ডাক্টর, সেটা বার করতে হবে। আচ্ছা এটা কি করে বার করব, সবার ভেরি সিম্পল, নর্মাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বার করো আর এপসাইলন জিরো গুণ করে দাও। we know surface charge density sigma is equal to epsilon 0 en, right? এটা তো আমরা জানা জিনিস for any conductor, where en টা কি, en is the normal component of electric field on the surface of the conductor, on the surface of the conductor। এবার আমি কি করে en টা বার করব, en can be obtained from er by putting, কি করে বার করবো বলতো, আর এর জায়গায় এ বসিয়ে দেব, আর ইকুয়ালস টু এ, জাস্ট আর এর জায়গায় এ বসিয়ে দেবো, আমাদের en টা বেরিয়ে যাবে, দ্যাট ইজ en কি হবে দেখো, তাহলে আমার কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো যেমন আছে তেমন থাকছে,
এবার যতগুলো আর রয়েছে, যেমন এখানে প্রথমেই আর ডি কস থিটা ছিল, সেখানটা হয়ে যাবে এডি কস থিটা, বাই এখানটায় আমার কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2AD cos থিটা টু দি পাওয়ার 3/2। পরের টার্মটা নিচে দিচ্ছি, মাইনাস এডি, আচ্ছা এডিটা এমনি ছিল, মাইনাস এডি ব্র্যাকেটে আরডি ছিল, এডিটা তো ছিল, তারপর আরডি ছিল, মাইনাস এ স্কোয়ার কস থিটা ছিল, তাহলে সরি আর স্কোয়ার কস থিটা, না এ স্কোয়ার কস থিটা, এখানে আর এর জায়গায় এ হয়ে যাবে, আর নিচেও এখানটায় যতগুলো আর আছে তার জায়গায় এ হতে থাকবে। তাহলে এখানটায় আমার হয়ে যাচ্ছে এ ডি মাইনাস এ স্কোয়ার কস থিটা বাই নিচের টার্মটা কি থাকছে দেখো, আর এর জায়গায় এ বসাতে থাকো, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এ স্কোয়ার ছিল সেটা হয়ে যাবে এ কিউব, আর এর জায়গায় বসাও এ কিউব হয়ে যাবে 2a কিউব ডি কস থিটা হোল টু দি পাওয়ার 3/2। এইটা হয়ে গেল আমার ইএনটা। আচ্ছা এবার তোমরা যদি একটুখানি খেয়াল করো, এইটা কিন্তু ভাঙা আচ্ছা এবার একটা জিনিস আমরা দেখতে পারি, আচ্ছা এখানে আমি ছবিটাতে আমি এক কাজ করি, এই ছবিটা একটু উপরে গেলাম, এই যে ছবিতে যে পয়েন্টটা টাচ করেছে, যে পয়েন্টটা টাচ করেছে এই এ থেকে এই ডিস্টেন্সটা, যেটাকে আমি এল ধরেছি, এই ডিস্টেন্সটাকে আমি, এই পয়েন্টটাকে আমি সি ধরছি। যদি আমি এসি ইকুয়ালস টু এল ধরি, তাহলে তোমরা একটা জিনিস দেখতে পারো, এইটা হচ্ছে আমার এ রেডিয়াস, এইটা হচ্ছে আমার ও থেকে সি হচ্ছে এ, আর এই ও থেকে এ হচ্ছে ডি, তাহলে এসি কি হবে, এখানে যদি আমি এলটা কি হবে, এলটা হবে, তোমরা এখানটায় ল অফ ট্রায়াঙ্গেল বসাও, এল ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2AD cos থিটা, এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2AD cos থিটা, জাস্ট বাই ল অফ ট্রায়াঙ্গেল। if we take AC equals to L, then from the figure L square equals to A square plus D square minus 2AD cos theta, ল অফ ট্রায়াঙ্গেল বসাও, তুমি এই জিনিসটা পাবে। ঠিক আছে, এটা তাহলে এল কত হয়ে যাচ্ছে, which implies L equals to A square plus D square minus 2AD cos theta to the power half, whole to the power half। এবার একটু যদি তোমরা যদি দেখো, এখানটায় দেখো এই পার্টটা আমার এল কিউব হয়ে যাচ্ছে, ঠিক কি না, নিচের পার্টটা এল কিউব হয়ে যাচ্ছে, আর এখানটায় তুমি যদি দেখো, এখান থেকে আমি কি কমন, যদি আমি এখান থেকে এখান থেকে যদি আমি এ কমন নিই, এই নিচের পার্টটা থেকে যদি আমি এ কমন নিয়ে নিই, বা সরি নিচের পার্টটা থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলেও কিন্তু আমি এল পেয়ে যাচ্ছি। নিচের পার্টটা থেকে তুমি খেয়াল করে দেখো, এ স্কোয়ার যদি কমন নিই, আর যেহেতু এখানে 3/2 আছে, এ স্কোয়ার কমন নেবো নাকি এ কিউব কমন নেবো, এ কিউব কমন নিতে হবে, সরি এ কিউব, দাঁড়াও এক সেকেন্ড, 4 আছে, এ স্কোয়ার চাই, এখানটা এ স্কোয়ার চাই, ডি স্কোয়ার আছে, এ স্কোয়ারই কমন নিতে হবে, তাহলে এখান থেকে এ স্কোয়ার, হ্যাঁ সরি এ স্কোয়ার কমন নিতে হবে, এ স্কোয়ার কমন নিতে হলে দেখো কি পাওয়া যাচ্ছে। আচ্ছা চলো একটু ভেঙেই করি, এই পার্টটা একটু ভেঙেই করি। therefore en কত হচ্ছে দেখো, en equals to ফার্স্ট ওপরেরটা, ফার্স্ট টার্মটা হচ্ছে কি দেখো, q বাই 4πε0, ফার্স্ট টার্মটাতে আমার a মাইনাস ডি কস থিটা উপরে থাকছে যেমন ছিল, নিচের টার্মটাকে আমি এল কিউব একবারে লিখে দিচ্ছি, নিচের টার্মটাকে আমি এল কিউব লিখে দিচ্ছি। পরের টার্মটাকে আমি কি করছি দেখো, পরের টার্মটাতে আমার যেমন এ ছিল, এডি মাইনাস এ স্কোয়ার কস থিটা যেমন ছিল রাখলাম, বাই নিচের টার্মে আমি এ কিউব, এ কমন নিচ্ছি ভেতরের পার্ট থেকে, সেটা বাইরে বেরোলে এ কিউব হয়ে যাবে, সরি এ স্কোয়ার কমন নিচ্ছি, এ স্কোয়ারটা বাইরে বেরোলে এ কিউব হয়ে যাবে, তাহলে এ কিউব এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2AD cos থিটা টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এইখানটায় 3/2 থেকে আমি এ স্কোয়ার কমন নিয়েছি, যেহেতু 3/2 আছে তাই এ স্কোয়ারটা বাইরে বেরোলে এ কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে দেখো q বাই 4πε0
a মাইনাস ডি কস থিটা বাই এল কিউব মাইনাস, আচ্ছা এখানটায় আমি একটা কাজ করতে পারি, এই পুরো পার্টটা থেকে আমি যদি এ কমন নিই তাহলে আমার কি হচ্ছে, পুরো পার্টটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে আমার এখানটা একটা এ স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার আর ডিটাকে এক কাজ করি ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে ডিটা ভেতরে ঢুকালে কি হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি কস থিটা, আর এটাকে আমি সরি এডি কস থিটা, ডি স্কোয়ার মাইনাস এডি কস থিটা, ডিটাকে ঢোকালাম, একটা একে বাদ দিলাম, তাহলে এখানে এ কিউব আর এই যে ভেতরের টার্মটা আছে সেটা আমার হয়ে যাবে এল, এ কিউব আর ভেতরের টার্মটা আমার হয়ে যাবে এল কিউব। এবার দেখো এই ওপরে একটা এ স্কোয়ার আছে নিচে এ কিউব আছে, তাহলে এখানে কেটে যাবে, এ মাইনাস ডি কস থিটা বাই এল কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস এডি কস থিটা বাই এ এল কিউব, উপরে থেকে এ স্কোয়ার কেটে আর নিচে এ কিউব কেটে দিলাম, ঠিক আছে তো। এবার এটাকে আমি চাইলে দেখো ভেঙে দিতে পারি, দুটো পার্টে ভেঙে দিতে পারি, a by l cube minus d cos theta by l cube minus d square a l cube minus এ প্লাস হয়ে যাবে a d cos theta by a l cube, এইভাবে ভাঙলাম। এবার এই যে পুরো টার্মটা আছে, আমি এই পুরো টার্মটার মধ্যে থেকে আমি কি করতে পারি দেখো, এখান থেকে কারা কারা এক সেকেন্ড, এখানে একটা এ কেটে যাবে, এইখানে দেখো এইখানটায় এই এ আর এই এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমার কি ডি কস থিটা বাই এল কিউব, এখানে ডি কস থিটা বাই এল কিউব, তাহলে এইটা আর এইটা পুরোটা কেটে যাচ্ছে, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে আশা করি, তাহলে আমি আর এটা এখানে কাটছি না, এই টার্মটা কেটে যাবে, কেটে গিয়ে আমার শুধু পড়ে কি থাকবে, পড়ে থাকবে শুধু সামনের পার্টটা, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন 0 এ বাই এল কিউব মাইনাস ডি স্কোয়ার এ এল কিউব, এই পার্টটা থেকে আমি এল কিউব কমন নিতে পারি, কিউ বাই 4 পাই এপসাইলন 0 এল কিউব কমন নিলাম, এ মাইনাস ডি স্কোয়ার বাই এ, এই টার্মটা আমার ভেতরে এলো, ব্যাস এটা বসিয়ে দাও, দেয়ারফর সারফেস চার্জ ডেনসিটি কি হয়ে যাবে, সিগমা ইকুয়ালস টু এপসাইলন 0 en, তাহলে এখানে এপসাইলন 0টা কেটে দাও, কিউ বাই 4 পাই এল কিউব, আচ্ছা এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই এ, ঠিক আছে। এবার এখানটা একটা কেস আছে, তোমরা একটা জিনিস খেয়াল করো, অ্যাজ ডি গ্রেটার দ্যান এ we can take the above value as negative, যেহেতু ডিটা হচ্ছে আমার পি পয়েন্টের দূরত্বটা যেটা আমার স্ফিয়ারের বাইরে রয়েছে, ডিটা হচ্ছে আমার সরি ভুল বললাম, ডিটা হচ্ছে আমার পি পয়েন্টের দূরত্ব নয়, ডি হচ্ছে আমার এই প্লাস কিউ চার্জের দূরত্বটা যেটা আমার স্ফিয়ারের থেকে বাইরে রয়েছে, আর এ হচ্ছে আমার স্ফিয়ারের রেডিয়াসটা, তো অবভিয়াসলি এখানে আমরা দেখছি ডি গ্রেটার দেন এ, স্মল ডি ইজ গ্রেটার দেন স্মল এ, তাহলে অবভিয়াসলি আমার এখানটায় দেখো এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বেরিয়েছে, তাহলে এটাকে আমি নেগেটিভ নিতে পারি, আমি সামনে একটা নেগেটিভ বসিয়ে দিই, যার তাহলে আমার কি হবে অ্যাজ নেগেটিভ, তাহলে আমার সামনের পার্টটা যাবে সিগমা ইকুয়ালস টু মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 এল কিউব ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো নেগেটিভ নেওয়ার কারণ কি, নেগেটিভ নেওয়ার কারণ এইটাই যে আমার যেহেতু প্লাস চার্জ আছে, আমার কিন্তু খেয়াল করে দেখো স্ফিয়ারের ওপর নেগেটিভ চার্জ তৈরি হবে, যেহেতু আমার বাইরে প্লাস চার্জ রয়েছে, স্ফিয়ারের ওপর যে ইনডিউস চার্জ হবে সেটা নেগেটিভ হবে, সেটার জন্যই আমি এখানটা দেখো নেগেটিভ হচ্ছে, ঠিক আছে তো। একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে, হ্যাঁ বলো বলো। এপসাইলন জিরোটা করতে গেল, ওহো সরি ভুল করে লিখে ফেলেছি, এপসাইলন 0 থাকবে না, এল কিউব হবে, ভুল করে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা নোট করো যে আসলে এ হবে না, কোথায় বলো তো, দাঁড়াও দেখছি, ওহো হ্যাঁ হ্যাঁ নিচে তো ইয়ে ছিল,
নিচে এসেছিল, সরি। আচ্ছা, সিগমা ম্যাক্সিমাম কখন হবে? সিগমা ইজ ম্যাক্সিমাম যখন এলটা মিনিমাম হবে। সিগমা ইজ ম্যাক্সিমাম, কারণ তুমি দেখো এল এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, when L is minimum। আর L কখন মিনিমাম হবে? that is and L is minimum when theta equals to 0 ডিগ্রি। কারণ Lটা কি দেখো তোমরা একটুখানি যদি মনে করে দেখো, L equals to আমার a স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad cos থিটা। থিটা যখন থিটা 0 হবে, cos থিটা তখন 1 হবে, তখন তুমি খেয়াল করে দেখো L এর ভ্যালুটা সব থেকে ছোট হচ্ছে। আর কখন কখন ম্যাক্সিমাম হবে L বলো তো? অবভিয়াসলি যখন L ম্যাক্সিমাম হবে সিগমা তখন মিনিমাম হবে। সিগমা ইজ মিনিমাম when L is maximum। একটু দেখে বলো তো কখন আমার L ম্যাক্সিমাম হবে? স্যার পাইতে ইয়েস, কারণ থিটা মাইনাসে পাই। মাইনাসে প্লাস হয়ে যাবে। when theta equals to pi, that is cos theta equals to minus 1। ঠিক আছে তো? তাহলে সেই সময় আমার কি হয়ে যাবে, এলটা ম্যাক্সিমাম হবে, আর এলটা যদি ম্যাক্সিমাম হয় আমার সিগমা যেটা আছে সেটা আমার মিনিমাম হবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এল ম্যাক্স আর এল মিনের মধ্যে সম্পর্ক। এল ম্যাক্স যেটা তুমি যদি দেখো, এল ম্যাক্স হচ্ছে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad cos থিটাটা 1 হয়ে গেল, সরি প্লাস 2ad cos থিটাটা 1 হয়ে মাইনাস 1 হয়ে গেছে এল ম্যাক্স যখন। দ্যাট ইজ এই জিনিসটা টু দি পাওয়ার হাফ। অবভিয়াসলি এই জিনিসটা কার সাথে ম্যাচ খাচ্ছে বলতো? এই জিনিসটা আমার ম্যাচ খাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি a প্লাস ডি হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, মানে অবভিয়াসলি a প্লাস ডি। এল ম্যাক্স যেটা সেটা আমার অ্যাকচুয়ালি a প্লাস ডি, বা বেস্ট হচ্ছে ডি প্লাস এ লেখা ভালো, কারণ ডিটা বড়, ডি প্লাস এ। অ্যান্ড এল মিনিমাম কখন? এল মিনিমাম যেটা সেটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু ডি মাইনাস এ যখন হবে। এটা হচ্ছে এলটা মিনিমাম। ডি কেন আগে লিখছি? কারণ ডিটা বড় এর থেকে। দেয়ারফর সিগমা ম্যাক্স বাই সিগমা মিন, সিগমা ম্যাক্সিমাম আর সিগমা মিনের রেশিওটা, সিগমা ম্যাক্স বাই সিগমা মিন এটার রেশিওটা হচ্ছে আমার এল মিন বাই এল ম্যাক্স, ইনভার্সলি প্রপোর্শনাল। এল মিন বাই এল ম্যাক্স হোল কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু এল মিনটা কত, ডি মাইনাস এ হোল কিউব বাই এল ম্যাক্সটা কত, ডি প্লাস এ। ঠিক আছে তো? সিগমা মিন বাই সিগমা ম্যাক্স এর এটা একটা রেশিও রয়েছে, ডি মাইনাস এ হোল কিউব বাই ডি প্লাস এ হোল কিউব। ওকে, তাহলে এটা গেল টোটাল চার্জ অন দ্য স্ফিয়ার। total charge induced on the sphere। এবার আমরা বার করব টোটাল চার্জ ইনডিউসড অন দ্য স্ফিয়ার কত হচ্ছে। কত হবে বলো তো এমনি আন্দাজ? টোটাল চার্জ কত পরিমাণ চার্জ ইনডিউস হবে? এতক্ষণ যা হয়েছে সেইটা দেখেই ভেবে একটুখানি বলার চেষ্টা করো। যে পরিমাণ চার্জটা আমার স্ফিয়ারের গায়ে ইনডিউসড হবে, টোটাল চার্জটা, সেটা কত হবে? মাইনাস কিউ। মাইনাস কিউ এ বাই ডি। মাইনাস কিউ প্লেনের জন্য হতো, আর এটার জন্য তো আমরা ধরেই নিয়েছি যে ইমেজ চার্জ মাইনাস কিউ এ বাই ডি, ওই পরিমাণ চার্জই আমার ইনডিউসড হতে হবে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তো এইটা কিভাবে ধরবো দেখো, এটার জন্য আমরা সেই গ্র্যাভিটিতে আমরা একটা কাজ করেছিলাম, মনে আছে? একটা রিং গ্র্যাভিটি হোক, তারপর আরো অনেক কিছু বার করার সময় আমরা এরকম রিং ধরে নিয়েছিলাম, মনে পড়ছে? আমরা এরকম রিং ধরে নিয়েছিলাম স্ফিয়ারের গায়ে। এই রিং গুলোর আমরা কিছু
স্পেশাল ইয়ে রেখেছিলাম। এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা ডি থিটা, ঠিক আছে। এবার এইখান থেকে আমার এই পয়েন্ট থেকে এর দূরত্বটা এল আমরা ধরেছি, এই পয়েন্ট থেকে এর দূরত্বটা আমরা এল ধরেছি, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, ঠিক আছে। আর সেন্টার থেকে অবভিয়াসলি আমার দূরত্বটা হচ্ছে ডি। তাহলে এই যে রিংটা আমরা ধরেছি এখানটায়, এই রিংটার মধ্যে কত পরিমাণ চার্জ আছে সবার আগে আমাকে আচ্ছা সবার আগে আমায় বলো তো রিংটার এরিয়া কত? আচ্ছা আমরা এখানটায় ধরছি কি, উই কনসিডার দ্য spherical conductor to be made up of a number of rings of varying radius, যাদের রেডিয়াস গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। One such ring is shown by the shaded region, is shown by the shaded region। আচ্ছা এই রিংটা রেডিয়াস কত হবে বলো তো? এই রিংটা রেডিয়াস কত হবে? L square plus D square minus 2LD cos theta. না না না, রেডিয়াস বলছি, রিংটা রেডিয়াস। একবার খেয়াল করে দেখো, আমি এরম একটা ছবি তোমাদের আগে করে দিয়েছিলাম যখন এগুলো গ্র্যাভিটি করার সময় করিয়েছিলাম, যে এই ধরো রিংটা বড় করে আঁকলাম যাতে বোঝা যায়, এটা হচ্ছে সি আর এই পয়েন্টটা হচ্ছে ধরো এ, এই পয়েন্টটা হচ্ছে এ, এইটা হচ্ছে ও। আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই ডিস্টেন্সটা ও থেকে সি এর দূরত্বটা কত? এ। আর এই পয়েন্টের দূরত্বটাও কত? এই পয়েন্টের দূরত্বটাও এ। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। তাহলে এবার আমাকে বলো এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? AD theta. AD theta। ইয়েস। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এবার আমাকে বলো এইটা হচ্ছে আমার রিংটার রেডিয়াস, রিংটার রেডিয়াস কত? এইটা এই লম্বাটা এ, এই অ্যাঙ্গেলটা থিটা, রিং এর রেডিয়াস একদম ভেরি গুড, এ সাইন থিটা। এটা হচ্ছে এ সাইন থিটা, ঠিক আছে তো? মনে পড়ে গেল আশা করি। তাহলে রেডিয়াস অফ দ্য রিং ইজ এ সাইন থিটা। and thickness হচ্ছে এডি থিটা। তাহলে এবার বলো সারফেস এরিয়া কত হবে? perimeter into thickness, that is 2 pi a sin theta ad theta। খেয়াল করে দেখো কোনটা কি, এই অংশটা হচ্ছে পেরিমিটার আর এই অংশটা হচ্ছে থিকনেস, ঠিক আছে। তাহলে সারফেস এরিয়া অফ দ্য রিং হচ্ছে 2 pi a sin theta equals to ad theta, that is equals to কত হয়ে যাচ্ছে 2 pi a square sin theta d theta।
তাহলে চার্জ কন্টেন্ট ইন দ্য রিং, এটাকে আমি নাম ধরছি ধরো ডিকিউ। ডিকিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু সারফেস এরিয়া 2 পাই a স্কোয়ার সাইন থিটা ডি থিটা। এটা আমার বেরোলো চার্জ কন্টেন্ট ইন দ্য রিং। এবার সিগমার মানটা বসাতে হবে। সিগমার মানটা আমরা কি পেয়েছিলাম, মাইনাস কিউ বাই 4 পাই এল কিউব ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ। এটা আমরা সিগমার মানটা পেয়েছিলাম, এই মানটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কি পাচ্ছি দেখো, সিগমার মানটা বসিয়ে দিলে আমরা এই জিনিসটা পাচ্ছি, মাইনাস কিউ বাই সবকিছু কেটে কুটে 2 এল কিউব এ ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা। সবকিছু কেটে কুটে আমরা এই জিনিসটা পাবো। 2 পাই কেটে গেল, সরি উপরে 2 পাই আর নিচে 4 পাই আছে, তার কেটে গিয়ে একটা 2 পড়ে থাকলো। আর এখানে এ স্কোয়ার আছে, নিচে এ আছে, কেটে গিয়ে উপরে একটা এ পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে আমার ডি কিউটা। ঠিক আছে তো, এবার আমাকে এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে বার করতে হবে চার্জটা। কতটা ইন্টিগ্রেশন করতে হবে, কত পরিমাণ ইন্টিগ্রেশন করতে হবে তুমি খেয়াল করে দেখো। এই জিনিসটা আমরা আগের বার করেও ছিলাম, যখন এই গ্র্যাভিটি ফ্র্যাভিটি নিয়ে কাজ করছিলাম তখন এই জিনিসটা করেছিলাম। এই পয়েন্টে এই দুটো পয়েন্ট ধরা হলো, ঠিক আছে। আর এই সেন্টার থেকে ধরো, এই সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে ডি, সেন্টার থেকে ও এর দূরত্বটা হচ্ছে ডি, আর এই দূরত্বটা হচ্ছে এ। তাহলে ঠিক এই পয়েন্টটাকে আমি কত বলবো, ঠিক এই পয়েন্টটাকে একটু দেখে বলো তো, এই পয়েন্টটা থেকে এর দূরত্ব কত, এই পয়েন্টটা থেকে এর দূরত্ব কত। মানে আমি যদি ধরি রিংটা আমার এই পয়েন্টে আছে, খেয়াল করবে, আমি যদি ধরি যে ফার্স্ট রিংটা আমার ঠিক এই পয়েন্টটায় রয়েছে। সব থেকে ছোট রিং দেখো, রিং এইটা তো অনেকগুলো এরকম রিং দিয়ে তৈরি, তো ফার্স্ট রিংটা যেটা আছে সেটা আমার জাস্ট এখানটায় রয়েছে, সেই লাস্ট রিংটা আমার এখানটায় রয়েছে। এই দুটো রিং এর জন্য আমি বার করব, এই দুটো রিং এর জন্য আমি বার করব সর্বপ্রথম। এই দুটো রিং এর জন্য আমি বার করব, এই রিংটার থেকে আমার এ ডিস্টেন্স, এ পয়েন্টের দূরত্ব কত, এই ফার্স্ট রিংটা থেকে ডি মাইনাস এ, একদম একদম ডি মাইনাস এ। লাস্ট রিং থেকে এ পয়েন্টের দূরত্ব ডি প্লাস এ। তাহলে এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশনের লিমিট। যদি আমি ডি মাইনাস এ থেকে ডি প্লাস এ ইন্টিগ্রেশনের লিমিট করি তাহলেই আমার হয়ে যাবে। কিন্তু এখানটায় খেয়াল করো, এখানটায় আমার সাইন থিটা আছে, আমার থিটাটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, কার রেসপেক্টে, এল এর রেসপেক্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি, একটা পদ্ধতি আছে যে আমরা থিটার সাথে এল এর সম্পর্ক কি সেটা বার করো। থিটার সাথে এল এর সম্পর্ক কি, নাও এল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad cos থিটা। এবার এখানে ডেরিভেটিভ করো বোথ সাইড, বোথ সাইড ডেরিভেটিভ করো 2l dl ইকুয়ালস টু, আচ্ছা এ স্কোয়ার তো কনস্ট্যান্ট থাকছে না, ডি স্কোয়ারও কনস্ট্যান্ট থাকছে না, cos থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস 2ad মাইনাস সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এখান থেকে আমার টার্গেট হচ্ছে সাইন থিটাটা বার করা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন থিটা ডি থিটা কি পাচ্ছি দেখো, সাইন থিটা ডি থিটা আমরা পাবো এল ডিএল বাই এডি। সাইন থিটা পাচ্ছি আমরা এল ডিএল বাই এডি। তাহলে এই যে উপরের ইকুয়েশন রয়েছে এখানে সাইন থিটা ডি থিটার জায়গায় এল ডিএল বাই এডি আমরা বসিয়ে দেব। দেয়ারফর dq ইকুয়ালস টু কি ছিল আমার, dq ছিল আমার মাইনাস কিউ বাই 2l কিউব, তারপর কি ছিল a ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর যে সাইন থিটা ডি থিটা ছিল সে জায়গায় হয়ে যাবে ডিএল এল ডিএল ইন্টু এডি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার চার্জ ডিউ টু দ্য রিং। দাস চার্জ
এটা হচ্ছে শুধু রিং এর মধ্যে কত পরিমাণ চার্জ আছে, তাহলে পুরো সেলটার মধ্যে কত পরিমাণ চার্জ আছে, চার্জ অন দ্য হোল কন্ডাক্টিং স্ফিয়ার, সম্পূর্ণ কন্ডাক্টিং স্ফিয়ারে কত পরিমাণ চার্জ আছে, সেটা হচ্ছে আমার কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লিমিট বসাও কোথায় কোথায়, ডি মাইনাস এ থেকে ডি প্লাস এ, যেটা আমি বললাম একটু আগে। ইন্টিগ্রেশন লিমিট আমাকে বসাতে হবে, কারণ আমার ফার্স্ট রিংটা আমি ধরবো এখানে আছে ডি মাইনাস এ দূরত্ব থেকে ফ্রম প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জটা রয়েছে, আর লাস্ট রিং যেটা আছে সেটা আমার ডি প্লাস এ দূরত্বে রয়েছে, তাহলে ডি মাইনাস এ থেকে ডি প্লাস এ, ঠিক আছে। আর এখানটায় ভেতরে যা আছে সেটা বসে যাবে, দ্যাট ইজ মাইনাস কিউ ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওপর নিচে একটা এ কেটে গেছে, বাই টু ডি এল কিউব এল ডিএল, ঠিক আছে। এবার এখানে যারা যারা কনস্ট্যান্ট টার্ম আছে তাদেরকে বাইরে নিয়ে যাও, কনস্ট্যান্ট কে কে আছে, মাইনাস কিউ ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ডি, এইটাকে বাইরে নিয়ে গেলাম, ভেতরে আমার শুধু ডি এল টার্মটা পড়ে থাকছে, এল উপরে এল ডিএল নিচে এল কিউব, তাহলে আমার উপরে ডিএল বাই এল স্কোয়ার থাকবে, ব্যাস হয়ে গেল। এরপর এটা আমরা জানি মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন করলে কি দেবে, মাইনাস ওয়ান বাই এল, এটা ইন্টিগ্রেশন করলে আমাকে কি দেবে, এটাতে মাইনাস ওয়ান বাই এল ডি মাইনাস এ আর ডি প্লাস এ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কিউ ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ডি, ওয়ান বাই ডি প্লাস এ মাইনাস ওয়ান বাই ডি মাইনাস এ, ক্যালকুলেট করো দেখো কি আসে, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ডি, মজার ব্যাপার দেখো নিচেও আমার এখানটায় ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বেরোবে, এখানে ডি মাইনাস এ মাইনাস ডি প্লাস এ, তাহলে এখানটায় আমার কে কে কাটা যাচ্ছে দেখো, মাইনাস টু এ পড়ে থাকবে, দ্যাট ইজ মাইনাস কিউ টু এ বাই টু ডি, which implies দেখো এটাই তো আমার চার্জ ছিল, এই পরিমাণ চার্জই আমার কোথায় হবে, অ্যাজ এক্সপেক্টেড। খেয়াল করে দেখো আমাদের কিন্তু এই পরিমাণ চার্জই আমরা পয়েন্ট চার্জ আমরা ধরেছিলাম, যে ইমেজ চার্জ, যে চার্জটা আমার ওই কি বলে যে আমার কন্ডাক্টিং স্ফিয়ারে ইন্ডিউস হচ্ছে, সেটাকে আমরা কত ধরেছিলাম, হতে পারে কিউ এ মাইনাস কিউ এ বাই ডি, দেখো সেটাই বেরিয়ে গেল, ঠিক আছে। তো তো এইটা তোমাদের আসতে পারে এরম ভাবে প্রশ্ন দিতে পারে, ধরো একটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে, যে শো দ্যাট the total charge induced on the conductor conducting sphere due to so that the total charge induced on a conducting sphere due to আচ্ছা এইটাতে অনেক সময় হয় কি, তোমাকে এটা দাঁড়াও এরম ভাবে প্রশ্নটা ঠিক হচ্ছে না, প্রশ্নটা এটা এরম প্রশ্ন আসতে পারে, তোমাকে এমনি দেখাচ্ছি, বড় প্রশ্ন হয়ে যাবে তাহলে, সেটা হচ্ছে যে শো দ্যাট the charge induced on a spherical conductor due to plus q charge in front of the sphere
can be replaced by a point charge. আচ্ছা, এখানে একটা কথা মিস হয়ে গেছে, যে placed in front of the sphere at a distance d from the center. At a distance d from the center. D from the center can be replaced by minus qa by d image charge at a distance a square by d from the center. এইটা দিলে তোমাকে ওই ফার্স্ট আগের দিন যে প্রুফটা দেখিয়েছিলাম সেটা করাতে হবে। তারপর ধরো তোমাকে দিল হেন্স ভেরিফাই দ্যাট the total charge induced on the sphere is, hence verify that the total charge induced on the sphere is qa by d. এই ভেরিফিকেশনটা তোমাকে যদি দিয়ে দেয়, আর এরকম যদি প্রশ্ন আসে, এটা কিন্তু ফুল 10 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে। কেন বলো তো 10 নম্বরের প্রশ্ন আসবে? কারণ এই যে তোমাকে এই পার্টটা বার করার জন্য তোমাকে ইলেকট্রিক ফিল্ডটাও বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ডটা বার করার পর তারপর তুমি সিগমাটা বার করতে পারবে, তারপর তুমি কিউটা বার করতে পারবে। তো মোটামুটি এই প্রশ্নটা যদি দেয় ভেরিফাই করতে বলে, তাহলে তোমাকে পুরো কাজটা করতে হবে। আর এটা দিলে তোমাদের একটাই 10 নম্বরের প্রশ্ন। আর এরকম আসে কিন্তু, এরকম আমাদের টাইমেও আসতো একটা, ইভেন আমরাই যখন এক্সাম দিয়েছিলাম তখনই একবার এরকম একটা বড় প্রশ্ন এসেছিল, 10 নম্বরের একটা বড় প্রশ্ন দিয়েছিল, পুরো জিনিসটা করতে হতো। ঠিক আছে, তো যদি একটা এরকম প্রশ্ন এসে যায় আর যদি প্রিপেয়ার থাকেও, তাহলে আরামসে তোমাদের এখান থেকে প্রায় 10 নম্বর নামিয়ে দিয়ে আসতে পারবে। এবার এখন তো তোমাদের মার্কস কমে গেছে, তাই জন্য এখন চান্স কম আছে আসার। তোমরা চাইলে যদি মনে করো ছেড়েও যেতে পারো, এটাকে এই পার্টটাকে বাদও দিতে পারো। যদি মনে হয় যে খুব কঠিন লাগছে, নেওয়া যাচ্ছে না, তাহলে ছেড়েও দিতে পারো। কিন্তু এটা আমাদের টাইমে কি আমরা জানতাম যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, তো আমরা এইগুলোকে ভালো করে করে যেতাম। 4টে কেস ছিল, 4টে কেস ভালো করে করে যেতাম, আর আমরা একটা 10 নম্বর কমন পেয়ে যেতাম এখান থেকে। আইদার প্লেন থেকে দিত বা এই কন্ডাক্টর এইটা দিত। তো আমাদের বেলায় এটাই এসেছিল সম্ভবত। ফোর্স এক্সার্টেড on the point charge at A due to the induced charges on the sphere. ওই যে স্ফিয়ারের মধ্যে যে ইনডিউস চার্জ হচ্ছে তার জন্য আমার কত পরিমাণ ফোর্স কাজ করবে পয়েন্ট চার্জ এটার উপর। তো এটা খুবই সিম্পল। ফোর্স বার করার পদ্ধতি কি? আমরা জানি 1/4πε0। আচ্ছা, মেন চার্জটা কত আছে? মেন চার্জটা হচ্ছে কিউ প্লাস কিউ। সেকেন্ড চার্জটা কত আছে? মাইনাস কিউ এ বাই ডি বাই, এবার বলো তো দুটো চার্জের মধ্যে দূরত্ব কত? দুটো চার্জের মধ্যে দূরত্ব কত? কিউ আর মাইনাস কিউ এ বাই ডি এর মধ্যে দূরত্ব হচ্ছে ডি মাইনাস এ স্কোয়ার বাই ডি। ঠিক কিনা? আর এখানটায় তুমি একটা কোনো অ্যাক্সিস, যেহেতু ফোর্স হচ্ছে, তুমি এখানটায় একটা অ্যাক্সিস ধরে নিতে পারো। কোনো একটা কি ধরা যেতে পারে? ধরো এক্স অ্যাক্সিস ধরা হচ্ছে, আই ক্যাপ ধরে নিলাম। ঠিক আছে, কথার কথা, যা হোক তুমি একটা ধরতে পারো এখানটায়। তাহলে 4πε0 এখানটায় আমার কি থাকছে? কিউ স্কোয়ার এ বাই ডি, আর এখানটায় আমার ডি আছে, তাহলে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার বাই নিচে আমার কত থাকছে? একটা ডি স্কোয়ার।
এই একটা ডি ওপরে ডি উঠে গেল, তাহলে আমার সবকিছু ক্যালকুলেট করে, আচ্ছা মাইনাস থাকবে সামনে, which implies, আচ্ছা I cap F equals to minus QAD Q square AD I cap by 4 pi epsilon 0 D square minus A square। এইটা আমার এই ফর্মুলাটা বেরোচ্ছে, ঠিক আছে? তো if D very very greater than A, then আমরা কি লিখতে পারি, এটা কি ইকুইভ্যালেন্ট আছে, এখানটা একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে আমরা এখানটায় কি করতে পারি, দেন F equals to minus Q square A I cap by 4 pi epsilon 0 dq। ঠিক আছে, d যদি ভেরি ভেরি গ্রেটার দেন a হয়, তাহলে দেখো এখানটায় এটা এটা নেগলেক্ট করা যেতে পারে, d টু দি পাওয়ার 4 চলে আসবে, উপরে একটা d আছে কেটে গিয়ে আমার নিচে dq পড়ে থাকবে, ঠিক আছে? তো আচ্ছা, এরপর যা আছে এরই, এই যে আমরা যে ফার্স্ট কেসটা করলাম তারই ভ্যারিয়েন্ট আছে, যা যা এরপর আমরা করাবো। ফার্স্ট কেস, এরপরে সেকেন্ড কেস, ঠিক আছে? তো এবার দেখো এইখানটা একটা কেস আছে, তোমাদের যা করবে না কেন তোমাকে খেয়াল রাখতে হবে তোমার না যে প্লাস কিউ চার্জের জন্য ইনডিউস চার্জটা যে আমার কিউ এ বাই ডি হচ্ছে সেটা দেখাতে বলছে কিনা সেটা চেক করবে। যদি দেখাতে বলে, ওই আগের দিন যে প্রমাণটা করে দিয়েছিলাম ওই প্রমাণটা করতেই হবে, সব ক্ষেত্রে করতে হবে, ডিপেন্ডিং আপন দেওয়া রয়েছে কি না, দেখে নেবে একবার চেয়েছে কিনা, কারণ সব ক্ষেত্রে জিনিসটা প্রায় সেম হবে। এবার দেখো এই কেস আর ওইটার কনসেপ্ট করেই এবার বাকিগুলো হবে। এবার পরের কেসটা, পয়েন্ট চার্জ kept in front of in front of an insulated conducting sphere। আচ্ছা, ইনসুলেটেড মানে কি বলতো? ইনসুলেটেড কথাটার মানে হবে যে তোমার স্ফিয়ারটার সারফেসে কোনো চার্জ থাকবে না। There will be no charge on the surface of the sphere। ঠিক আছে, নো চার্জ অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। তাহলে এটা কি করা সম্ভব? আর কন্ডিশন সেম অ্যাজ ইউজুয়াল, কন্ডিশনস সেম অ্যাজ প্রিভিয়াস। আগে আমরা যা যা কন্ডিশন অ্যাড করেছিলাম সেই সেই কন্ডিশন আমার এখানটায় থাকবে। ডিফারেন্সটা কি থাকবে? আচ্ছা না, কন্ডিশনস গুলো সেম হচ্ছে না, কন্ডিশনস গুলো একবার লিখে দিই, এক্ষেত্রে একটু আলাদা থাকছে তো গুলিয়ে না যায়, তাই জন্য কন্ডিশন গুলো একবার লিখিয়ে দিই। কি কি কন্ডিশন হবে? কিছু কন্ডিশন সেম থাকছে, কিছু কন্ডিশন চেঞ্জ হচ্ছে। কন্ডিশন যেগুলো স্যাটিসফাই হতে হবে, নাম্বার 1 হচ্ছে পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটি শুড বি 0, এটা আগের বারও ছিল, সব সময় হবে, শুড বি 0। সেকেন্ড কন্ডিশন কি হবে? আচ্ছা কানেকশন আছে, একটু আওয়াজ দিও তো। হ্যালো, হ্যাঁ স্যার আছে। আচ্ছা, টোটাল চার্জ অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার ইজ 0। দেখো আমি কিন্তু বলছি না যে এই সারফেসে ইনডিউস চার্জ থাকবে না, সারফেসে ইনডিউস চার্জ থাকতেই পারে কিন্তু টোটাল চার্জ 0 হবে। সারফেসে ইনডিউসড চার্জ থাকবে কিন্তু টোটাল চার্জটা 0 হবে, এটা খেয়াল রাখবে। আর যদি আমার সারফেসে টোটাল চার্জ 0 হয়, সেই অবস্থায় আমার কি হবে, পোটেনশিয়াল অফ দ্য স্ফিয়ার কিন্তু 0 হবে না, বাট ইউনিফর্ম হবে। পোটেনশিয়াল অফ দ্য স্ফিয়ার ইজ ইউনিফর্ম।
বা কনস্ট্যান্ট, নন জিরো, জিরো হবে না। কিন্তু আগের কেসগুলোতে দেখো গ্রাউন্ডেড স্ফিয়ারে আমরা কি ধরেছিলাম, in case of grounded sphere potential of the sphere was taken to be zero. Was taken to be zero. ঠিক আছে, কিন্তু এখানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হচ্ছে, নন জিরো হচ্ছে। আচ্ছা, এবার আমাকে কিভাবে আমরা এইটাকে আমরা আনি, ঠিক আছে? তো চলো সেটার জন্য সবার আগে আবার সেই পিকচারটা আঁকি, আগের পিকচারটা। স্ফেরিক্যাল কন্ডাক্টরের সামনে ডি ডিস্টেন্স দূরত্বে আমার কি আছে, প্লাস কিউ, এখানটা একটা প্লাস কিউ চার্জ রয়েছে। এই দূরত্বটা কত, সেন্টার থেকে, সেন্টারটা ও, সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে আমার ডি। এবার আমরা কি জানি, গ্রাউন্ডেড স্ফিয়ারের জন্য খেয়াল করবে, গ্রাউন্ডেড স্ফিয়ারের জন্য যদি আমার একটা গ্রাউন্ডেড স্ফিয়ার থাকতো, তাহলে এই যে প্লাস কিউ চার্জটা রয়েছে স্ফিয়ারটার সামনে, যে প্লাস কিউ চার্জটা রয়েছে, সেই প্লাস কিউ চার্জটা, যে আমি একটা ইমেজ চার্জ, প্লাস কিউ চার্জের জন্য কি হতো, এই যে এই স্ফিয়ারটার গায়ে আমার চার্জ, নেগেটিভ চার্জ ইনডিউসড হতো। সেই নেগেটিভ চার্জটাকে আমরা কি হিসাবে ধরতে পারতাম, আমরা ধরতে পারতাম একটা মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ, মাইনাস কিউ, আচ্ছা এটা নিচে লিখি, মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ তৈরি হয়েছে এই পয়েন্টে, কোথায়, যেটা হচ্ছে আমার ইমেজ চার্জটা। ঠিক আছে, ইমেজ চার্জটা যেটা আমার কোথায় রয়েছে, যেটা আমার রয়েছে সেন্টার থেকে ডি বাই এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে, এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে। এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে। এবার বলো তো কি করে তুমি ভেতরের চার্জ, মানে কি কন্ডিশন, তুমি একটুখানি খেয়াল করে দেখো। আমার এই সেল যেটা রয়েছে, এই সেলের ভেতরে কিন্তু কোনো চার্জ থাকার কথা না, মানে এই টোটাল সেলটার টোটাল চার্জ জিরো হবে, কিন্তু আমার এই টোটাল সেলটার ভেতরে আমার মাইনাস কিউ এ বাই ডি চার্জ আছে। তাহলে আমি জিরো কি করে করবো বলো তো? আমি যদি ধরে নিই সেন্টারে আমার কিউ এ বাই ডি পরিমাণ চার্জ আছে, তাহলে সেটা জিরো হবে কি হবে না? যদি আমি ধরে নিই যে আমার সেন্টারে প্লাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে, তাহলে আমার ওভারঅল চার্জ কত হচ্ছে, ওভারঅল চার্জ জিরো হয়ে যাচ্ছে কিনা বলো? তাহলে আমার ওভারঅল কন্ডাক্টিং স্ফিয়ারটার চার্জ জিরো হয়ে যাবে। ভেতরে কত পরিমাণ চার্জ আছে এটা খেয়াল রাখতে হবে। ভেতরে আমি দেখছি যে মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ থাকা উচিত, কিন্তু কন্ডিশন হচ্ছে যে আমার কি হতে হবে, আমার টোটাল চার্জ ইনসাইড শুড বি জিরো। সেই জন্য আমি কি করতে পারি, সেটাকে জিরো করার জন্য আমি কি করতে পারি, আমি ধরে নেব যে সেন্টারে প্লাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ আছে, তার ফলে আমার দুটো চার্জ মিলিয়ে আমার সেন্টারটা জিরো হয়ে গেল। বলো এই জায়গাটা বোঝা গেল তো? একটু লিখে দিচ্ছি এই জায়গাটা। উই নো, কারোর অসুবিধা থাকলে জিজ্ঞেস করো কিন্তু। We know for a grounded sphere, grounded conducting sphere, the charge induced due to the point charge, plus q at a distance d is, can be replaced, is হবে না, comma, can be replaced by an image charge
minus q a by d at a distance দেখবে এই কনসেপ্টটা ইউজ করি এরপর সব অঙ্কগুলো হবে। a square by d from center এটা আমরা জানি, ঠিক আছে। as the sphere in this case is insulated, that is there will be no charge on the sphere, there will be no charge on the sphere। স্ফিয়ারের গায়ে কোনো চার্জ থাকবে না। thus the minus qa by d charge can be nullified by placing a plus qa by d charge on the center of the sphere। স্ফিয়ারের সেন্টারে আমি ধরে নিচ্ছি যে প্লাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে, সেটা আমার টোটাল স্ফিয়ারটার টোটাল চার্জটাকে জিরো করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, it is to be noted that তাহলে দেখো তাহলে আমার ইনসুলেটেড চার্জটার ক্ষেত্রে, ইনসুলেটেড স্ফিয়ারটার ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, ঠান্ডা মাথায় বুঝবে। ইনসুলেটেড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা ধরছি যে একটা এতে আমার প্লাস কিউ চার্জ রয়েছে, এই পয়েন্টটা যেটাকে আমরা বলছি বি পয়েন্ট, এই বি পয়েন্টে আমার একটা মাইনাস কিউ চার্জ রয়েছে, আর কি আছে ও পয়েন্টে আমার সরি মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে বি পয়েন্টে, আর ও পয়েন্টে সেন্টার ওতে আমার কত পরিমাণ চার্জ রয়েছে, প্লাস কিউ এ বাই ডি। এবার দেখো এটা আমরা আগের কেসে দেখেছিলাম যে এ এই যে প্লাস কিউ চার্জ অ্যাট এ আর মাইনাস কিউ এ বাই ডি চার্জ অ্যাট বি, এই দুটো চার্জের জন্য সবসময় আমার স্ফিয়ারটার গায়ে পোটেনশিয়াল জিরো হচ্ছে, এই দুটোর জন্য স্ফিয়ারটার গায়ে পোটেনশিয়াল জিরো। এখানটায় একটা এক্সেস চার্জ রয়েছে সেন্টারে প্লাস কিউ এ বাই ডি, তাহলে আমার এইটার জন্যই একটা পোটেনশিয়াল আমার স্ফিয়ারের মধ্যে তৈরি হবে। স্ফিয়ারের গায়েতে যে পোটেনশিয়ালটা বলা আছে দেখো যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল থাকবে, দ্য পোটেনশিয়াল অন দ্য সারফেস ইজ ইউনিফর্ম বা কনস্ট্যান্ট, সেটা কার জন্য হবে, সেটা এই মাঝখানে প্লাস কিউ এ বাই ডি চার্জের জন্য আমার এই স্ফিয়ারটার গায়ে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল তৈরি হবে। তো চলো সেটা লিখে দিই, ইট ইজ টু বি নোটেড দ্যাট due to the charge q at a and minus qa by d at b, the potential at the surface of the sphere is 0। However, here due to the presence of the extra qa by d charge at the center, there will be a constant potential on the surface of the sphere।
সেটা কত হবে বলো তো? সেটা কত হবে? phi c equals to, আচ্ছা, যে কোনো একটা পোটেনশিয়ালের জন্য আমার ফর্মুলা কি হয়? কোনো একটা আহ, আগে চার্জটা লিখবো উপরে QA বাই ডি, এই পরিমাণ চার্জ রয়েছে আর কত দূরে রয়েছে, সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে, ব্যাস। সরি, সেন্টার থেকে এ ডিস্টেন্স দূরত্বে রয়েছে, ডি নয়। আমার সেন্টারটা হচ্ছে এ, রেডিয়াসটা হচ্ছে এ, সেন্টার থেকে এ ডিস্টেন্স দূরত্বে রয়েছে। তাহলে ফাই সিটা কত হয়ে যাচ্ছে? ফাই সি ইকুয়ালস টু হচ্ছে আমার 1/4πε0 কিউ বাই ডি। এই পরিমাণ চার্জ আমার, সরি, এই পরিমাণ পোটেনশিয়াল আমার কোথায় আছে? সেন্টারে রয়েছে, ঠিক আছে তো? সরি, সেন্টার না, আমার সারফেস, স্ফিয়ারটার সারফেসে রয়েছে। এই পরিমাণ পোটেনশিয়াল আমার স্ফিয়ারের সারফেসে রয়েছে। তাহলে এবার পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট পি, এই ছবিটা ধরো আমার এখানটা একটা পি পয়েন্ট রয়েছে, কথার কথা, এখানটা আমার একটা পি পয়েন্ট রয়েছে। তাহলে এই পি পয়েন্টে আমার পোটেনশিয়াল কত হবে? আমার এখানটায় খেয়াল করো, পি পয়েন্টে আমার তিনটে চার্জের জন্য পোটেনশিয়াল বার করতে হবে, প্লাস কিউ চার্জ, মাইনাস কিউ এ বাই ডি চার্জ, আর প্লাস কিউ এ বাই ডি চার্জ। তিনটে চার্জের জন্য আমাকে পোটেনশিয়াল বার করতে হবে, ঠিক আছে তো? তিনটে চার্জ আছে এখানটায়। আর এই সেন্টার থেকে দূরত্বটাই নর্মালি আমার আর হিসাবে ধরা হয়, সেন্টার থেকে দূরত্বটাই আমার নর্মালি আর হিসাবে ধরা হয়। তো তিনটে চার্জের জন্য আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। তো পোটেনশিয়াল অ্যাট পি কত হচ্ছে? ডিউ টু প্লাস কিউ মাইনাস কিউ এ বাই ডি and plus QA by D charges কত হচ্ছে দেখো? phi p equals to 1/4πε0, প্রথম আমার কিউ পরিমাণ চার্জ আছে, কত দূরে আছে? আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2rd cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। এইটা দেখো, এটা আমরা আগের ইয়েতেও করেছি, এই কেসটা আমরা এর আগের কেসেও করেছি। তারপরে মাইনাস কিউ এ বাই ডি, এখানটায় আমার কত থাকছে? আর স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার মাইনাস 2r ডি প্রাইম কস থিটা টু দি পাওয়ার হাফ। এইটা হচ্ছে আমার এই মাইনাস কিউ এ বাই ডি চার্জের জন্য। এরপর আমার কি আছে? কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে, যেটা সেন্টারে রয়েছে, সেন্টার থেকে পি ডিস্টেন্সের দূরত্ব আর পরিমাণ, তাহলে জাস্ট আর বসাবো। তিনটে চার্জের জন্য আমার পোটেনশিয়াল কত হচ্ছে? ডি এর, আচ্ছা, ডি প্রাইম কত হবে? ডি প্রাইমটা কত? এ স্কোয়ার বাই ডি, এটা আমরা জানি। বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো কত পাচ্ছি, which implies phi p equals to q by 4 pi epsilon 0, কিউটাকে আমি বাইরে নিয়ে এসেছি, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2rd cos থিটা টু দি পাওয়ার হাফ, এটা ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম মাইনাস এ বাই, এখানটায় আর স্কোয়ার ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বাই ডি স্কোয়ার। আরে বাপরে, জায়গা হবে না, পরের পেজ নিচে লিখি। এই টার্মটা মাইনাস এ বাই আর স্কোয়ার ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 বাই ডি স্কোয়ার। আরে তারপর মাইনাস ডি স্কোয়ার আর এ স্কোয়ার বাই ডি কস থিটা হোল টু দি পাওয়ার হাফ। সেকেন্ড টার্ম এটা ছিল, লাস্ট টার্মটা কি হবে? প্লাস এ বাই ডিআর। এইটা হচ্ছে সবকিছু মিলিয়ে মিশিয়ে এটা হবে। যদি আমি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে ফাইনাল ফাই পিটা এটা বেরোবে, ফাই পি ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 1 বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2rd cos থিটা হোল টু দি পাওয়ার হাফ, মাইনাস, দেখো খেয়াল করে দেখো, এই টার্মটা কিন্তু আমার সিমিলার টু আগের টার্মটা,
মানে এটা গ্রাউন্ডেড স্ফিয়ারের ক্ষেত্রে যা বেরিয়েছিল সেম জিনিস বেরোবে, তোমরা একটা মনে থাকলে অন্যগুলো অটোমেটিক মাথায় চলে আসবে। আর এ স্কোয়ার ডি কস থিটা, শুধু এখানটায় আমার এক্সট্রা কে আসছে, এই একটা প্লাস এ বাই ডি আর, এই টার্মটা আমার এক্সট্রা টার্ম, বাকি রেজাল্টটা কিন্তু খেয়াল করে দেখো আমার আগের টার্মটা মানে যেটা হচ্ছে আমার গ্রাউন্ডেড স্ফিয়ারের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, শুধু একটা এক্সট্রা টার্ম এই লাস্টের টার্মটা আসছে এ বা এ বাই ডি আর। ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি, একই রকম ভাবে বার করব, ই আর ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই ডেল আর, ডেল ফাই পি ডেল আর অ্যাকচুয়ালি ক্যালকুলেট করো। সেম দেখো এটাও তোমার রেজাল্ট কিন্তু সেম বেরোবে আগেরটার মতো, শুধু ওই একটা এক্সট্রা টার্ম থাকবে, মাইনাস কিউ বাই 4πε0, এই নিচের টার্মটা টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে আর স্কয়ার প্লাস ডি স্কয়ার মাইনাস 2 আর ডি কস থিটা টু দি পাওয়ার 3/2। ওপরে আমার কি আসছে, একটা মাইনাস হাফ বেরোচ্ছে, এটা মাইনাস হাফ টার্ম বেরোচ্ছে, 2 আর মাইনাস 2d cos থিটা। এইটা একটা টার্ম আসছে। এছাড়া নেক্সট টার্মটা কি হচ্ছে, মাইনাস, আবার এখানে মাইনাস হাফ, একটা উপরের টার্মটা 2 আর ডি স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার ডি cos থিটা, একটা এ থাকবে, বাই আমার নিচে কি থাকছে, আর স্কয়ার ডি স্কয়ার মাইনাস সরি প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর এ স্কয়ার ডি cos থিটা হোল টু দি পাওয়ার 3/2। লাস্ট একটা টার্ম, এই দেখো আগের টার্মের সাথে ম্যাচ, বাকি সব লাস্ট একটা টার্ম থাকবে, সেটা হচ্ছে এ বাই ডি আর স্কয়ার মাইনাস এ বাই ডি আর স্কয়ার। ঠিক আছে তো, একদম আগেরটার সাথে সবাই ম্যাচ খাচ্ছে, শুধু আমার এই লাস্টে একটা টার্ম আসছে। তুমি এবার এই সামনের 2 আর মাইনাস গুলোকে খাইয়ে দাও, ফাইনাল ফর্মটা এটা আসবে, ই আর ইকুয়ালস টু কিউ বাই 4πε0 আর মাইনাস ডি cos থিটা আর স্কয়ার প্লাস ডি স্কয়ার মাইনাস 2 আর ডি cos থিটা টু দি পাওয়ার 3/2 মাইনাস এ ডি আর ডি মাইনাস এ স্কয়ার cos থিটা বাই, আরে এই জায়গা হবে না, 4 তারিখা, এইটা হচ্ছে আমার ফাইনাল টার্মটা। ঠিক আছে তো, এছাড়া সারফেস চার্জ ডেনসিটি যদি বার করতে দেয়, এবার দেখো টোটাল চার্জ জিরো, টোটাল সারফেস চার্জ জিরো, কিন্তু তা বলে এই নয় যে সারফেস চার্জ ডেনসিটি থাকবে না, থাকতেই পারে, হয়তো হাফ প্লাস আছে হাফ মাইনাস আছে, তাই জন্য আমার ওভারঅল টোটালটা জিরো হচ্ছে, কিন্তু সারফেস চার্জ ডেনসিটি নেই তা কিন্তু নয়। বুঝতে পারলে তো? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও। হ্যালো, শোনা শোনা যাচ্ছে। আচ্ছা, এখানটায় দেখো, এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ওই আগের আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে আমি এই যেটা আগের বার করেছিলাম, আর যেটা আছে সেটার বদলে আর এর জায়গায় এ বসিয়ে ক্যালকুলেট করতে পারি, আর এর জায়গায় এ বসিয়ে ক্যালকুলেট করে তারপর সিগমা গুণ করে দিলাম,
ওইভাবে করতে পারি যেটা আগের বার করেছিলাম। না হয় আমি আর একটুখানি করতে পারি কি, যেহেতু আমার এখানটায় একটা জাস্ট আমার এটা গ্রাউন্ডেড স্ফিয়ারের কেসটাই রয়েছে, শুধু ভেতরে আমার একটা এক্সট্রা চার্জ ঢুকে বসে আছে যেটা হচ্ছে প্লাস কিউ এ বাই ডি, জাস্ট ভেতরে এই প্লাস কিউ এ বাই ডিটা ঢুকে বসে আছে। তো শুধু আমি এটাকে কনসিডার করে আমি চার্জটা বার করতে পারি। ঠিক আছে, তো আমি অত খাটবো না, জাস্ট এইটা কনসিডার করব, গ্রাউন্ডেড স্ফিয়ারের কেসটা কনসিডার করব, আর তার সাথে এইটাকে অ্যাড করে আমি ধরবো। we know the surface charge density due to on a grounded sphere due to plus q charge at a point a plus q charge and minus q a by d charge at b is কি ছিল, দেখো এটা মনে রাখতে হবে, মাইনাস কিউ বাই 4 পাই এল কিউব ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ। এটা ছিল আমার সারফেস চার্জ ডেন্সিটি গ্রাউন্ডেড স্ফিয়ারের জন্য, শুধু এই দুটো চার্জের জন্য। এবার এখানটায় আমার এক্সট্রা চার্জটাকে খেয়াল করতে হবে, অ্যাজ হেয়ার an extra charge plus qa by d is present at the center, the new surface charge density will be নতুন সারফেস চার্জ ডেন্সিটিটা কি হয়ে যাবে বলতো, সিগমা ইকুয়ালস টু যেটা আছে সেটা আমি লিখবো এই নতুন চার্জের জন্য কিউ এ বাই ডি বাই 4 পাই এ স্কোয়ার, এই পার্টটা আমার ইন্ট্রোডিউস হবে। কিউ এ বাই ডি চার্জ বাই, এটা হচ্ছে আমার চার্জ বাই এরিয়া, চার্জ হচ্ছে 4 পাই, সরি কিউ এ বাই ডি এই পরিমাণ চার্জ রয়েছে, আর সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার ইজ 4 পাই এ স্কোয়ার, এটা হচ্ছে রেডিয়াস। তার সাথে আমার যে চার্জ ডেন্সিটি ছিল সেটা আমার বিয়োগ হয়ে যাবে, অ্যাকচুয়ালি যোগ হবে, যেহেতু এটা মাইনাস ছিল তাই বিয়োগ হয়ে যাচ্ছে, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ। এবার এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো তোমার এই জিনিসটা এরকম আসবে, মাইনাস কিউ বাই 4 পাই এ তুমি কমন নাও, মাইনাস কিউ বাই 4 পাই এস তুমি কমন, আমি এ কমন নিলাম, তাহলে দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি একটা ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এল কিউব, একটা টার্ম পাচ্ছি মাইনাস 1/d। ঠিক আছে, এবার তুমি যদি খেয়াল করো স্ফিয়ারটা দুটো পয়েন্ট আছে, এই যে আমার স্ফিয়ারটা ছিল এইটা হচ্ছে পয়েন্ট এ, এইটা হচ্ছে সেন্টার ও, এইটা হচ্ছে আমার পয়েন্ট বি যেখানটায় মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে, সেন্টার ওতে আমার কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রয়েছে। আমি আরো দুটো পয়েন্ট ধরছি, এই পয়েন্টটাকে আমি ধরছি ডি, আর এই পয়েন্টটাকে আমি ধরছি ই, সিটা সামওয়্যার এখানে ছিল তাই সিটাকে এখানে ধরবো না। ঠিক আছে, তো আমি এখানটায় আরো দুটো পয়েন্ট ধরছি, একটা ডি ধরছি যেটা আমার একদম স্ফিয়ারের বাইরে এর কাছাকাছি রয়েছে, আর ই পয়েন্ট একটা রয়েছে যেটা আমার স্ফিয়ারের উল্টো সাইডে রয়েছে। ঠিক আছে, তো এবার এই ডি পয়েন্টটায় তুমি যদি খেয়াল করো, ফর পয়েন্ট ডি, এই ডি পয়েন্টের জন্য আমার এল এর ভ্যালু কত, খেয়াল করবে এলটা কি ছিল, সি থেকে এর দূরত্বটা হচ্ছে আমার এল। ঠিক আছে, তো সি থেকে এবার এডিটা কত, ফর পয়েন্ট ডি এল ইকুয়ালস টু আমার কি হবে বলতো, দেখো আগের এই ইন্টিগ্রেশনের লিমিটটা মনে আছে তো, ফর পয়েন্ট ডি এল এর ভ্যালুটার জন্য দেখো সেটা হচ্ছে আমার এলটা কি, এলটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম পয়েন্ট এ টু দ্য পয়েন্ট টু এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার।
টু এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার। তো সি পয়েন্টটাকে আমরা ধরেছিলাম এল। এবার ডি পয়েন্টের জন্য কত হবে? ডি পয়েন্টের জন্য তুমি খেয়াল করে দেখো, ডি পয়েন্টের জন্য মানে এলটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এল ইকুয়ালস টু ডি এ, এল ইকুয়ালস টু ডি এ ইকুয়ালস টু ডি মাইনাস এ, এই ডিস্টেন্সটা। ঠিক আছে, এটা আমি বসিয়ে দাও। দেয়ারফর সিগমা ইকুয়ালস টু কত হচ্ছে? ডি পয়েন্টের জন্য মাইনাস কিউ বাই 4 পাই এ। এখানটায় আমার উপরে কি আছে? ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এল কিউব আছে, এল কিউবের জায়গায় আমি ডি মাইনাস এ বসিয়ে দেবো। তো এবার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি কি লিখতে পারি? যে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ডি মাইনাস এ হোল কিউব। ঠিক আছে, মাইনাস 1 বাই ডি। এবার এখানটায় আমি একটা কাজ করতে পারি, মাইনাস কিউ বাই 4 পাই এফ এ, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি লিখতে পারি ডি মাইনাস এ বাই ডি প্লাস এ। নিচে আমার কত আছে? ডি মাইনাস এ হোল কিউব মাইনাস 1 বাই ডি। দেখো একটা ডি কেটে যাবে, ডি মাইনাস এ কেটে যাবে, তাহলে আমার কত থাকছে? মাইনাস কিউ বাই 4 পাই এ, আমার উপরে পড়ে থাকছে ডি প্লাস এ বাই ডি, আমার এখানে ডি মাইনাস এ স্কোয়ার মাইনাস 1 বাই ডি। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, ডি স্কোয়ার প্লাস এডি মাইনাস ডি স্কোয়ার প্লাস 2ad মাইনাস এ স্কোয়ার, নিচে আমার পড়ে থাকবে ডি ইন্টু ডি মাইনাস এ হোল স্কোয়ার, সব মেরে কেটে তোমার কি পড়ে থাকবে? মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 4 পাই এ, ওপরে আমার 3ad মাইনাস এ স্কোয়ার, এই টার্মটা পড়ে থাকছে, নিচে আমার ডি ইন্টু ডি মাইনাস এ হোল স্কোয়ার পড়ে থাকছে। উপর থেকে এ কমন নিয়ে কেটে দাও নিচের একটা এর সাথে, মাইনাস কিউ বাই 4 পাই মাইনাস কিউ বাই 4 পাই 3d মাইনাস এ, 3d মাইনাস এ বাই ডি ইন্টু ডি মাইনাস এ হোল স্কোয়ার। এটা আমার সিগমা বেরোলো কোন পয়েন্টের জন্য? সিগমা বেরোলো কোন পয়েন্টের জন্য? ফর পয়েন্ট ডি। অ্যাজ ডি গ্রেটার দ্যান এ, surface charge density at point D is কি হবে বলতো? নেগেটিভ। খেয়াল করে দেখো, ডি গ্রেটার দ্যান এ আছে, তাহলে আমার এই পার্টটা পজিটিভ, এখানে সামনে নেগেটিভ আছে, তাহলে ডি পয়েন্টে, ছবিটায় গেলাম, এই পয়েন্টটায় সারফেস চার্জ ডেন্সিটি আমার পজিটিভ না নেগেটিভ? এই পয়েন্টটায় সিগমা ইজ নেগেটিভ। আমরা হিসাব করে দেখলাম যে এই পয়েন্টটাতে, ডি পয়েন্টটাতে আমার সিগমা কি বেরোলো? নেগেটিভ বেরোলো। এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম। ঠিক আছে তো, এবার আমরা ই পয়েন্টটা বার করবো, এই যে দূরের পয়েন্টটা। অবভিয়াসলি ই পয়েন্টটা পজিটিভ বেরোবে, তবেই আমার পজিটিভ নেগেটিভ টোটাল মিলিয়ে ভেতরটা জিরো হবে। ঠিক আছে তো, খেয়াল রাখবে, জিরো মানে চার্জ নেই তা নয়, কিন্তু টোটাল চার্জ জিরো, মানে আমার একটা অংশে চার্জ থাকতেই পারে। এবার ফর পয়েন্ট ই, আচ্ছা ইর জন্য এল এর, ই পয়েন্টের জন্য আমার এল ইকুয়ালস টু ই এ ইকুয়ালস টু ডি প্লাস এ, বসিয়ে দাও। দেয়ারফর সিগমা ইকুয়ালস টু কত হবে? মাইনাস কিউ বাই 4 পাই এ মাইনাস কিউ বাই 4 পাই এ, ওপরে একই রকম ডি প্লাস এ বা ইন্টু ডি মাইনাস এ বাই, নিচে আমার কি থাকছে? ডি প্লাস এ হোল কিউব মাইনাস 1 বাই ডি। যদি তুমি ক্যালকুলেট করো, এবার দেখো ক্যালকুলেট করলে আমার সিগমাটা কি বেরোবে? আমার এখানটায় যদি তুমি ক্যালকুলেট করো সিগমার ভ্যালুটা এবার আর আগের সাথে তোমার কি হবে? তুমি আগেরটার সাথে আমি তোমার বলে দিচ্ছি, সামনে মাইনাস থাকবে না, এখানে 3d প্লাস এ থাকবে বাই ডি, ডি প্লাস এ হোল কিউব থাকবে।
as d greater than a at point E, surface charge density is positive. তো এখান থেকে আমরা সিগমার মান যা বেরোলো তাতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু d গ্রেটার দ্যান a আমার সারফেস চার্জ ডেন্সিটি পজিটিভ। তোমরা এটা উপরেরটার সাথে মিলিয়ে ভ্যালুটা মাথায় রাখবে, খেয়াল রাখবে এই মাইনাসটা থাকবে না, মানে সব মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, আর এখানটায় শুধু কিউব হয়ে যাবে, বাকি সব মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানটা আমার একটুখানি একবার চেক করা দরকার, এখানটা কিউব থাকছে না স্কোয়ারই থাকছে। এক মিনিট একটু দেখে নিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট করো। না ভুল করেছি, এখানটা স্কোয়ারই হবে, আমার এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, স্কোয়ার হবে এটা। সেম আগেরটার সাথে সেম হবে, শুধু আমার এখানটায় কি হয়ে যাচ্ছে, আমার সব মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে। খেয়াল রাখবে ডি পয়েন্টে তোমার যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানে প্লাস বসিয়ে দাও, সেটাই তোমার ই পয়েন্টে হচ্ছে। আচ্ছা এটা থাকবে না, এটা আমি কেন বললাম, 4 পাই সেম অ্যাজ দিস, শুধু আমার এখানটা এই ফর্ম নেবে, ঠিক আছে? তো তাহলে ই পয়েন্টে আমি কি দেখছি, আমার সিগমা কি বেরোবে, সারফেস চার্জ ডেন্সিটি আমার কি বেরোচ্ছে ই পয়েন্টে, পজিটিভ। সিগমা ইজ পজিটিভ। এখানে সিগমা ইজ পজিটিভ। ঠিক আছে, ফোর্স কত হচ্ছে, ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ, প্লাস কিউ অ্যাট এ পয়েন্টে যে প্লাস কিউটার চার্জ রয়েছে তার উপর ইনডিউস চার্জগুলোর জন্য কত পরিমাণ ফোর্স কাজ করছে ডিউ টু দ্য ইনডিউস চার্জেস, সেটা কত হবে, জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি। প্রথমে তো আমার আগেরটার সাথে ম্যাচ খাবে, মাইনাস কিউ স্কোয়ার এ ডি, এইটা খেয়াল করে দেখো আগেরটার সাথে রাউন্ডেড স্কোয়ারের সাথে এটা ম্যাচ খাচ্ছে, পাই এপসাইলন 0 ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। এর সাথে আমার একটা অ্যাড হবে প্লাস কিউ এ বাই ডি ইন্টু কিউ আই ক্যাপ বাই সেন্টার থেকে তো 4 পাই এপসাইলন 0 ডি স্কোয়ার। খেয়াল করে দেখো এই পার্টটা যেটা আছে এটা আমার সেম অ্যাজ গ্রাউন্ডেড স্কোয়ার, আর আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনসুলেটেড স্কোয়ার, আর এইটা হচ্ছে এক্সট্রা ফোর্স ডিউ টু প্লাস কিউ এ বাই ডি চার্জ এট দ্য সেন্টার। আর একটু গুছিয়ে লিখলে এটা হবে এই ফর্মটা, F equals to minus q square a d I cap by 4 pi epsilon 0 d square minus a square whole square plus q square a I cap by 4 pi epsilon 0 dq। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ফোর্স।
ঠিক আছে, এর সাথে কটা ছোট পয়েন্টস আমি অ্যাড করে দিচ্ছি, কটা ছোট কেসেস, স্পেশাল কেসেস। নাম্বার 1, if a charge Q0 is added to the insulated sphere, যদি আমার ইনসুলেটেড স্ফিয়ারের মধ্যে, আমার ইনসুলেটেড স্ফিয়ার তো, ইনসুলেটেড স্ফিয়ারের মধ্যে কোনো চার্জ জিরো হওয়া উচিত, কিন্তু যদি আমার Q0 পরিমাণ চার্জ আমার ইনসুলেটেড স্ফিয়ারের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, তখন কি হবে? দেন the case will be same as the above insulated sphere. তখন কি হবে? Then the case will be same as insulated sphere, only the charge at the center will be taken to be, যে চার্জ আমরা সেন্টারে কত ধরেছিলাম, প্লাস কিউ এ বাই ডি ধরেছিলাম, সেটাকে আমাকে এখন ধরতে হবে Q0 প্লাস কিউ এ বাই ডি, এইটা আমাকে সেন্টারের চার্জ ধরতে হবে। ঠিক আছে, তো সেন্টারের চার্জটা যদি আমার ইনসুলেটেড স্ফিয়ারের মধ্যে বলা আছে যে আগে থেকে Q0 পরিমাণ চার্জ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি কি ধরবো, যে তাহলে আমার পুরো কেসটা আমার ইনসুলেটেড স্ফিয়ারের মতোই হবে, একদম উপরের কেসটার মতো। শুধু আমাকে ধরতে হবে যে সেন্টারে আমার যে চার্জটা আছে সেটা কিউ এ বাই ডি নয়, একটা কিউ এ বাই ডি এর সাথে একটা Q0 চার্জ অ্যাড হয়ে গেছে, এরপর আমি বাকি হিসাব করতে থাকবো। দ্য সারফেস চার্জ ডেন্সিটি উইল বি, surface charge density will be sigma equals to minus q by 4 pi a, 4 pi a d square minus a square by a minus 1 by d, এই পুরো পার্টটা হচ্ছিল আমার ইনসুলেটেড স্ফিয়ারের জন্য, এর সাথে আমার একটা এক্সট্রা টার্ম অ্যাড হয়ে যাবে Q0 by 4 pi a square। এই টার্মটা কেন ঢুকছে? এই টার্মটা ঢুকছে ডিউ টু দ্য additional Q0 charge, Q0 charge at the center। ঠিক আছে, তো যখনই আমাকে আমি যে ইনসুলেটেড স্ফিয়ার আছে ওটাকে আমি বাইরে থেকে চার্জ দিয়ে রাখছি Q0 পরিমাণ, আর সেইটাকে আমি রিপ্লেস করতে পারবো একটা Q0 চার্জ সেন্টারে আছে সেটা দিয়ে। তাহলে সেন্টারের চার্জটা, যেহেতু এটা আমার ইনসুলেটেড স্ফিয়ার ছিল, সেম কেস অ্যাজ অ্যাবভ, যেখানটায় আমি আমার ইনসুলেটেড স্ফিয়ারের সামনে একটা প্লাস Q0 চার্জ রয়েছে, কিন্তু ইনসুলেটেড চার্জটা আমার জিরো নেই, ইনসুলেটেড স্ফিয়ারটার মধ্যে চার্জ জিরো নয়, তার মধ্যে Q0 পরিমাণ চার্জ ঢোকানো রয়েছে। তাহলে আমার সেন্টারের চার্জটা হয়ে যাবে Q0 প্লাস কিউ এ বাই ডি, যেটা আগে শুধু কিউ এ বাই ডি ধরা হচ্ছিল, সেটা এখন হয়ে যাবে Q0 প্লাস কিউ এ বাই ডি। এবার সব জায়গায় Q0 এর জন্য একটা এক্সট্রা চার্জ আসতে থাকবে। একই রকম ভাবে ফোর্স অ্যাট দ্য সেন্টার কত হবে? The force on plus q charge at A, সেটা কত হয়ে যাবে? একই রকম ভাবে F vector equals to, দেখো আগের কেসটা পুরোটা হবে q square A, আগের কেসটা ফুল হবে q square A d I cap by 4 pi epsilon 0 d square minus a square whole square প্লাস এখানটায় আবার তার সাথে আসছে Q square A I cap by 4 pi epsilon 0 d cube। এই পুরো টার্মটা আমার গ্রাউন্ডেড স্ফিয়ারের জন্য হচ্ছিল, সরি
ইনসুলেটেড স্ফিয়ারের জন্য, ফর নর্মাল ইনসুলেটেড স্ফিয়ার, বা নর্মাল না লিখে করি সেম অ্যাজ নর্মাল ইনসুলেটেড স্ফিয়ারের জন্য যেটা হচ্ছে, তার সাথে আমার কি অ্যাড হয়ে যাচ্ছে, প্লাস এই একটা যে এক্সট্রা কিউ জিরো চার্জ আছে সেটার জন্য কিউ কিউ জিরো বাই 4 পাই আমার এপসাইলন জিরো ডি স্কোয়ার আই ক্যাপ। এইটা আমার ডিউ টু দ্য অ্যাডিশনাল চার্জ অ্যাট দ্য সেন্টার। due to the additional Q0 charge at the center. ঠিক আছে, কেস 2, if the sphere is held at a constant potential, যদি স্ফিয়ারটাকে আমরা ধরি যে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়ালে রাখা রয়েছে, তখন কি হবে? If the sphere is kept at a constant potential, phi s একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল যদি দেওয়া থাকে, স্ফিয়ারটা যদি একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল phi s এ থাকে, this constant potential phi s can be replaced by an image charge qs at the center such that এই phi s পটেনশিয়ালটাকে আমরা একটা qs চার্জ দিয়ে সেন্টারের মধ্যে রয়েছে ধরতে পারি, such that qs টা কত হবে, qs equals to 4 pi epsilon 0 a phi s। খেয়াল করে দেখো, তুমি যদি চার্জের জন্য তোমার যদি একটা পোটেনশিয়াল তৈরি হয় phi s on the surface of the sphere, এটা একবার ভেবে দেখো, স্ফিয়ারের সারফেসে যদি পোটেনশিয়াল phi s হয়, কারণ সেন্টারে আমার qs পরিমাণ চার্জ রয়েছে, তাহলে তুমি আর স্ফিয়ারের রেডিয়াস যদি a হয়, তুমি অটোমেটিক দেখো phi s equals to তুমি কি হয়ে যাচ্ছে, qs by 4 pi epsilon 0 a। এখান থেকে এই ফর্মুলাটা এসেছে। Thus we replace the charge at the center by qs plus qa by d। আগেরটাই যেমন q0 plus a by d ধরেছিলাম, এবার আমি করব কি, qs plus a by d ধরে এগোবো। এখানে qs রয়েছে, এখানটায় আমার a দূরত্বে phi s রয়েছে, তাহলে phi s কত হয়, phi s equals to qs by 4 pi epsilon 0 a। এখান থেকে এই ফর্মুলাটা আসছে। ঠিক আছে, তাহলে এইটা আর একটা কেস বাকি আছে, এই একটা কেস আর আজকে করাচ্ছি না, এটা আমি নেক্সট দিন করাবো, নেক্সট দিন করিয়ে এই কি বলে এই পার্টটা শেষ করে দেব, তারপর ডাইইলেকট্রিক্স ধরবো। এই পার্টটা একটুখানি মানে মাথা ব্যথা লাগে, কিন্তু কারণ অতিরিক্ত ক্যালকুলেশনের কেস আছে, কিন্তু যদি ভাগ্য ভালো থাকে একটা বড় প্রশ্ন এখান থেকে এসে যেতে পারে, তাহলে একদম 10 নম্বর উঠে যাবে। আর না হলে তোমাদের যেহেতু এখন চান্স মানে অনেকটা অপশন পাচ্ছ, তোমরা চাইলে এই পার্টটা ছেড়েও দিতে পারো। ঠিক আছে, তো অসুবিধা নেই এই পার্টটা, কারণ এটাই একটু লেন্দি। এরপরের থেকে যেগুলো আছে সেগুলো আর অতটা কষ্টকর নয়, এরপরের থেকে জিনিসগুলো সোজা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো সোমবার দিন নেক্সট ক্লাস নেবো, সোমবার দিন এটা করিয়ে ডাইইলেকট্রিক্স করাবো, সোমবার সকাল 8টা।